আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিন্দা করেছে উদীচী শিল্পী গোষ্ঠীও। তারা জানিয়েছে, আবুল সরকারের কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়, মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানোটা ভয়ানক অন্যায়। গোটা ঘটনাকে অন্ধকারের জয় উৎসব বলে উল্লেখ করেছে ওই উদীচী শিল্পী গোষ্ঠী। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আবুল সরকার বাংলাদেশের বাউল শিল্পী সমিতির চেয়ারম্যানও বটে, আর তাকেই গ্রেপ্তার করা হয়েছে ওই মৌলবাদীদের নির্দেশে। তবে কি এখনই ওই জামাতদের নির্দেশে ওঠবোস করা শুরু করে দিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের শিরদাঁড়াহীন পুলিশ প্রশাসন? এটাই তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার। এর জন্যই পরিকল্পনা ও চক্রান্ত করে ছাত্রদের সামনে নামিয়ে আন্দোলন গড়ে তুলে হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল। আর এখন মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য কি পরিকল্পনা করছে ইউনূসের অন্তর্বর্তী সরকার? নতুন কি ছক কষছে তারা? একদিকে যখন বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের দাপাদাপি চলছে, তখন অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে মরিয়া। বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়ন, সরকারের অন্যান্য দায় দায়িত্ব কোনো কিছু পালনেই যেন আর মন নেই মোহাম্মদ ইউনূসের। এখন তার এক এবং একমাত্র লক্ষ্যই হলো ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা। তার জন্য নানান পরিকল্পনা, চক্রান্ত, ছক সব তৈরিতে লেগে পড়েছে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা। গত 17 নভেম্বর শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়। সেদিনই আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আবার চিঠি লিখতে পারে। গত 21 তারিখই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে সেই চিঠি পাঠানো হয়েছে বিশেষ বাহক মারফত। চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়া হয়েছে। এর আগে গত বছর 20 এবং 27 ডিসেম্বর বাংলাদেশ সরকার নয়াদিল্লিকে কূটনৈতিক যোগাযোগের নোট ভার্বাল পাঠিয়েছিল। সেক্ষেত্রে ভারতের তরফে প্রাপ্তি স্বীকার করা হলেও সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে কিছুই জানানো হয়নি। এবার হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর তাকে ফেরানোর জন্য ভারতকে নতুন চিঠি পাঠালো বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি, এটি দ্বিতীয় অনুরোধ। গত বছরের ডিসেম্বরেও বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রককে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি পাঠিয়েছিল, তবে কোনো জবাব পাওয়া যায়নি। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিয়ে যে গত 17 নভেম্বর মোহাম্মদ তৌহিদ হোসেন দুদেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে বলেছিলেন, দণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব। এই বিষয়ে ওই দিনই আবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিচার নিয়ে কোনো মন্তব্য না করলেও একটি বিবৃতি পাঠ করেছিলেন। তাতে বলা হয়েছিল যে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি। আপনাদের 17 নভেম্বরের এপিসোডে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলাম। জানিয়েছিলাম যে চুক্তির মধ্যে এমন কিছু আছে যাতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত কোনোভাবেই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য নয়। ওই এপিসোডের লিঙ্কটি আজকের ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার প্রশ্ন হলো, তাহলে বাংলাদেশের আর কি কি করার রয়েছে বা বাংলাদেশ আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে ওই হাসিনাকে ফেরানোর জন্য? বাংলাদেশের তরফে দাবি করা হচ্ছে যে হাসিনার বিচার সমস্ত আন্তর্জাতিক মান এবং আইন ব্যবস্থা মেনে হয়েছে
এবং নিয়মগুলোকে সম্মান জানানোর জন্য হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন। যে দেশে একটি নির্বাচিত সরকারই নেই, যে দেশের আইন প্রশাসন ওই জামাতের কথায় ওঠে বসে, যে দেশের অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয় না, সেই দেশ আবার বলছে হাসিনার বিচার নাকি তারা আন্তর্জাতিক মান ও আইন ব্যবস্থা মেনে করেছেন। সত্যি কি এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে? কিন্তু ওই যে বললাম, হাসিনাকে ফেরানো এখন ওই মোহাম্মদ ইউনূসের ধ্যান জ্ঞান হয়ে উঠেছে, আর সে কারণে নয়া পরিকল্পনা করছে বাংলাদেশ। যা জানা যাচ্ছে তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য এবার ইন্টারপোলের সাহায্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার পরিকল্পনাটি বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। হাসিনা ও আসাদুজ্জামানকে সাজা ঘোষণার পরের দিনই প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছিলেন, দুই পলাতক আসামির জন্য ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতি চলছে। হাসিনা ও আসাদুজ্জামানকে পলাতক উল্লেখ করে তাদের গ্রেপ্তারি পরোয়ানা সহ ইন্টারপোলে আগেও একটি আবেদন করা হয়েছিল। এবার আর গ্রেপ্তারি পরোয়ানা নয়, একেবারে শাস্তির আদেশের ভিত্তিতে নতুন রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হবে। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে এই ইন্টারপোল কি এবং তারা কখন রেড কর্নার নোটিশ জারি করে। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত এবং সমন্বয় সাধন করে। বিশ্বের 194টি দেশ এই ইন্টারপোলের সদস্য। এখানে একটি বিষয় আরও জানিয়ে রাখি যে ইন্টারপোল কোনো আসামিকে ধরিয়ে দেবার আবেদন পেলেই তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে পারে না। রেড কর্নার নোটিশ জারি করার জন্য অভিযুক্তের অপরাধের বিষয়ক যাবতীয় কাগজপত্র, মামলা কপি ইত্যাদি ওই ইন্টারপোলের কাছে দিতে হয়। সমস্ত কিছু যাচাই করার পরেই ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারির বিষয়ে সিদ্ধান্ত নেয়। আবার রেড কর্নার নোটিশ জারি করলে তার সমস্ত সদস্য দেশের কাছে পাঠিয়েও দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি ওই ইন্টারপোলের কাছে আবেদন করে হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার, এবং যদি ইন্টারপোল সেই রেড কর্নার নোটিশ জারি করে, তবে কি হাসিনাকে ফেরত দিতে বাধ্য থাকবে ভারত? দেখুন, রেড কর্নার নোটিশ হলো একজন ওয়ান্টেড ব্যক্তির জন্য একটি আন্তর্জাতিক সতর্কতা, কিন্তু এটি গ্রেপ্তারি পরোয়ানা নয়। এই ইন্টারপোলের রেড কর্নার নোটিশের জন্য ভারতও কম চেষ্টা করেনি। মনে আছে নিশ্চয়ই ওই ললিত মোদি, বিজয় মাল্য, নীরব মোদির কথা। ললিত মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দাবি করেও মেলেনি। আবার নীরব মোদির বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ দিয়েছিল, কিন্তু এদের কাউকেই ভারতে নিয়ে আসা এখনো সম্ভব হয়নি। আবার ঋণ খেলাপিতে অভিযুক্ত মেহুল চোকসির প্রত্যর্পণের কোনো বাধা নেই বলে বেলজিয়ামের আদালত জানিয়ে দিলেও এখনো তাকে ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি। প্রশ্ন হচ্ছে, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে আদৌ কি ফেরাতে পারবে বাংলাদেশ? বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য বলছে, এখনো পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে। ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের যে রেড কর্নার নোটিশের তালিকা রয়েছে, তাতে বর্তমানে 64 জন বাংলাদেশের নাম রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, তা হলো এদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ এবং বিভিন্ন হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তথ্য বলছে 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল। এরপর আইনি লড়াইয়ে নামেন ওই তারেক রহমানের আইনজীবীরা। আর 2016 সালের 14 মার্চ রেড কর্নার নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের নির্দেশ দেয় ইন্টারপোল কমিশন। বর্তমানে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড কর্নার নোটিশের তালিকায় যে 64 জন বাংলাদেশির নাম রয়েছে, তার মধ্যে ওই তারেক রহমানের নাম নেই। আবার 2013 সালে
মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু বিচার শুরুর পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় আজাদ। তাকে ফেরত আনতে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। রেড কর্নার নোটিশের তালিকায় নাম থাকলেও এখনো পর্যন্তই আজাদকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি। বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান নুরুল হুদা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যার বিরুদ্ধে মূলত গ্রেপ্তারি পরোয়ানা থাকে তাকে যে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সে দেশের পরিস্থিতি কেমন তার উপর অনেকটাই নির্ভর করে। আবার রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তাও বিচার বিশ্লেষণ করে দেখা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে দেশে ফেরানোটা খুব একটা সহজ নয়।